অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বই থেকে আঞ্চলিক শক্তির উত্থান যে অধ্যায়টি আছে সেখান থেকে আমরা প্রথম পাঠ করেছি 1 থেকে 47টি কোশ্চেন। আজকে আমরা শুরু করব দ্বিতীয় পার্ট। তো তোমরা যদি প্রথম পার্টের ভিডিওটি দেখে না থাকো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো আজকের এটা সেকেন্ড পার্ট, সেখান থেকে আমরা প্রথম কোশ্চেন হচ্ছে 48 নম্বর। কী দেওয়া আছে? দেওয়ানি অধিকার কি? উত্তর লিখবে বাদশাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করেন। সেই ফরমান অনুযায়ী বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ দিতে অঙ্গীকার করে। কোশ্চেন নাম্বার 49, দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? উত্তর বাংলায় কোম্পানির দেওয়ানি লাভের ফলে এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। কোশ্চেন নাম্বার 50, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ড্যাশ। উত্তর কী হবে? একটি বিদেশি শক্তি। একটু কোশ্চেনটা মিস্টেক হয়ে গেছে, তো তার জন্য 51 নম্বর কোশ্চেনে আমরা সেটা কালেক্ট করে নিয়েছি। তো কী আছে? বক্সারের যুদ্ধ কাকে বলে? উত্তর 1764 খ্রিস্টাব্দে বা অক্টোবর মাসে মীর কাসিমের যৌথ বাহিনী ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধকে বক্সারের যুদ্ধ বলা হয়। কোশ্চেন নাম্বার 52, বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা করো। উত্তর 1764 খ্রিস্টাব্দে মীর কাসিমের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত হওয়া বক্সারের যুদ্ধের ফলাফলগুলি হলো, 1 নম্বরের পয়েন্ট করে লিখবে বক্সারের যুদ্ধ জয়ের পর বাংলার উপর কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়েছিল। তারপরে 2 লিখবে অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়। 3 লিখবে দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিক মুঘল সার্বভৌম সমস্যার মুখে পড়ে। কোশ্চেন নাম্বার 53, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে এলাহাবাদে দুটি চুক্তি হয়েছিল? উত্তর 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলম ও সুজা উদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির মধ্যে এলাহাবাদে দুটি চুক্তি হয়েছিল। কোশ্চেন নাম্বার 54, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাবে কী পড়েছিল? উত্তর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়, যা 76-এর মধ্যন্তর নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 55, 76-এর মধ্যন্তর কবে হয়েছিল? উত্তর 1770 খ্রিস্টাব্দ বা 1176 বঙ্গাব্দে। কোশ্চেন নাম্বার 56, 76-এর মধ্যন্তরের কারণগুলি লেখো। উত্তর 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় যে দ্বৈত শাসন চলেছিল তার ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। সেই দুর্ভিক্ষকে 76-এর মধ্যন্তর বলা হয়। এর ফলাফলগুলি হল: 1. ব্রিটিশ কোম্পানির অতিরিক্ত পরিমাণে রাজস্ব আদায় করা। 2. খরার প্রভাবে ফসল ক্ষতিগ্রস্ত হওয়া। 3. জিনিসপত্রের দাম বাড়তে থাকা। 4. মহামারী প্রকোপ। কোশ্চেন নাম্বার 56, ব্রিটিশ রেসিডেন্ট কারা? উত্তর ব্রিটিশ কোম্পানির ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলে পরোক্ষ শাসন চালাতো। নিজের ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত কোম্পানি। সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 57, ব্রিটিশ রেসিডেন্টের কাজ কী ছিল? উত্তর কোম্পানির নজর এড়িয়ে যাতে ভারতীয় রাজশক্তিগুলি স্বাধীনভাবে কাজ করতে না পারে সে বিষয়ে দেখাশোনা করা ছিল ব্রিটিশ রেসিডেন্টের কাজ। কোশ্চেন নাম্বার 58, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? উত্তর লর্ড ওয়েলেসলি। কোশ্চেন নাম্বার 59, অধীনতামূলক মিত্রতা নীতি কাকে বলে? উত্তর ব্রিটিশ কোম্পানির আগ্রাসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতার নীতি। লর্ড কর্নওয়ালিসলির প্রবর্তিত যে নীতির মাধ্যমে ভারতীয় দেশীয় রাজ্যগুলি ব্রিটিশদের অধীনে এসে তাদের সার্বভৌমত্ব বিসর্জন করবে, সেই রাজ্যের দায়িত্ব কোম্পানি বহন করবে। এই নীতিকে অধীনতামূলক মিত্রতা নীতি বলে। কোশ্চেন নাম্বার 60, অধীনতামূলক মিত্রতার নীতির শর্তগুলি লেখো। উত্তর অধীনতামূলক মিত্রতার নীতির শর্তগুলো হলো: 1. এই নীতি গ্রহণকারী রাজ্যে একজন ব্রিটিশ প্রেসিডেন্ট থাকবে। 2. এই নীতি গ্রহণকারী রাজ্যে একদল ব্রিটিশ সৈন্য থাকবে যাদের খরচ ওই রাজ্যকে বহন করতে হবে। 3. ব্রিটিশ অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সাথে যুদ্ধ বা মিত্রতা করা যাবে না। কোশ্চেন নাম্বার 61, কে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? উত্তর হায়দ্রাবাদের নিজাম। কোশ্চেন নাম্বার 62, ইঙ্গ মহীশূর যুদ্ধ কাকে বলে? উত্তর 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে, সেগুলিকে ইঙ্গ মহীশূর যুদ্ধ বলা হয়। কোশ্চেন নাম্বার 63, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়? উত্তর 1799 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 64, দুপ্লে কে ছিলেন? উত্তর পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল। কোশ্চেন নাম্বার 65, কত সালে কাদের মধ্যে সলভাইয়ের চুক্তি হয়? উত্তর 1782 খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।
কোশ্চেন নাম্বার ৬৬, কবে কাদের মধ্যে বেসিনের সন্ধি হয়? উত্তর ১৮০২ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর সাথে ব্রিটিশ কোম্পানির। কোশ্চেন নাম্বার ৬৭, কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ হয়? উত্তর ১৮৪৫ খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার ৬৮, কত খ্রিস্টাব্দে লাহোর চুক্তি হয়? উত্তর ১৮৪৬ খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার ৬৯, শতবিপ্লব নীতি কী? উত্তর সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসি সাম্রাজ্য বিস্তারের পন্থা হিসেবে শতবিপ্লব নীতি প্রবর্তন করেন। এই নীতি অনুযায়ী যে সব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী নেই তাদের শাসন এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত। তাই লর্ড ডালহৌসি এই নীতি প্রয়োগ করে ডালহৌসি সাঁতরা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেয়। কোশ্চেন নাম্বার ৭০, এটাই তোমাদের শেষ কোশ্চেন। শতবিপ্লব নীতির শর্তগুলি লেখো। উত্তর শতবিপ্লব নীতির শর্তগুলি হলো: ১. কোনো রাজা মারা যাওয়ার সময় যদি তার কোনো পুরুষ উত্তরাধিকারী না থাকে তবে তার রাজ্য ব্রিটিশদের দখলে চলে যাবে। ২. ব্রিটিশদের অনুমতি ছাড়া কোনো রাজা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। শুধু ইতিহাস পাঠ্য বই থেকে না, তোমাদের ভূগোল, বাংলা আরও অন্য ক্লাসের ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী কোনো নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে আগে যাতে নোটিফিকেশানটা চলে যায়।